আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী আমার সাথে রয়েছেন, তিনি সাবিকুন নাহার। সে এত মারছে, সে আমাকে সারা রাত মারছে, সারা রাত মারছে। আপনারা দেখছেন রিসেন্ট উপদেষ্টা নাহিদকে যেভাবে মারছে, কোমর থেকে একটা দাগ, সেটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখছেন। আমার পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে দুই পায়ের মধ্যে সেভাবে এভাবে এভাবে জখম করে ফেলছে। সেই জখম সেই জখম আমি জানি না নাহিদ উপদেশটাকে কি দিয়ে মারছে, সে আমাকে এই জখম করছে এই লেভেলে, লাথি দিয়ে দিয়ে, পা দিয়ে লাথি দিয়ে দিয়ে, সে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে, মারতেই আছে। আমি আমি নিতে পারি না। আমি জানতাম ওকে একটা দুটো চড় দেয় মানুষ, স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়, এভাবে মানে আমার জানা ছিল না। আমাকে এভাবে মারতেই আছে। তারপরে সে এক পর্যায়ে বের হয় বডি আনতে, সে প্রতি কথায় বডি আর ছুরি নিত। ধর্মীয় বক্তা জনাব আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী আমার সাথে রয়েছেন, তিনি সাবিকুন নাহার। আপনারা তার সম্পর্কে জেনেছেন ইতিমধ্যে, কারণ তিনি তার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে বা ফেসবুক স্ট্যাটাসে তিনি তার সংসারের কিছু আহ, নেপথ্যের বিষয় সামনে তুলে এনেছেন। আমি এখন আপনাকে যে প্রশ্ন করতে চাচ্ছি সেটি হলো যে এখন আপনি একদম গণমাধ্যমের শিরোনাম হয়ে গেলেন, কারণ হলো আপনি আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি কোন একজন পরনারীর সাথে তার সম্পর্ক হচ্ছে। এই ধরনের অভিযোগটি আসলে কতটা সত্য? কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আবু মোহাম্মদ আদনান তিনি আবার স্ট্যাটাসে তিনি সম্পূর্ণ বিষয়গুলো অস্বীকার করেছেন। তিনি বরং আপনাকে অনেক বিশ্বাস করেন এবং বিশ্বাস নিয়ে যাতে আপনি কোনো ধরনের হেরফের না করেন এমন অনুরোধ, এবং তিনি কসম দিয়ে বলেছেন এমন কোনো অভিযোগের সত্যতা নেই, এগুলি সবই মিথ্যে। একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে কেন এমন ধরনের অভিযোগ আপনি সামনে আনলেন। কি আর বলবো, এবং আমাকে বলার জন্য একটু সময় দিতে হবে, ধৈর্য ধরে আমার কথাগুলো শুনতে হবে, তাহলে আপনারা পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে। আমি শুরুতে আমার হিতাকাঙ্ক্ষী বোনদের জন্য, বিশেষ করে যাদের আমার ব্যাপারে একটা কমন মানে অস্বস্তি বা খারাপ লাগা বা অভিযোগ কাজ করছে, যে আমি কেন বিষয়টা সামনে আনলাম সত্য হলেও আমি কেন গোপন করলাম না। তো এ ব্যাপারে আমার বোনেরা আপনারা নিশ্চিত থাকতে পারেন, শতভাগ নিশ্চিত থাকতে পারেন, আমার সবরের বিচ্যুতির কোনো প্রশ্নই আসে না। আমি যা করছি বিষয়গুলো আবেগের বশেও না। কেউ কেউ হয়তো আবেগ বলছেন, আমি যখন তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে, সেটাও আমার আবেগ ছিল না। আমি যা করি আমি বুঝে করেছি, আমি জানি। ইভেন বিশেষ করে আমার এখন দুইটা বেবি, আমার গোছানো সংসার, এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না। আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি এবং করছি। যে বিষয়টা নিয়ে এখন প্রশ্ন, যে আমি সে আমার বলুন। পোশাক, আমাকে 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 এভাবে বলা হচ্ছে, বা সে এখন এটা একটা তার নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য, বা মানুষের সিম্প্যাথি, বিশেষ করে আলেম সমাজের সিম্প্যাথি, সে তার দিকে ফোকাস করানোর জন্য, সিম্প্যাথি নেওয়ার জন্য সে এটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলা, কারণ আমি তার পোশাক। আমি এটার অ্যান্সার দিব। তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তার সাথে বিয়ে হলো কেন, কিভাবে। কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা, বা তাদের আক্ষেপ বা ক্ষোভ, ক্ষোভ আমার উপরে এটা, যে তারা বলে থাকে আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী, তার প্রথম পক্ষ উপরে আমি আসছি, আমিও এটাই ডিজার্ভ করি, ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে। তো এখন এই ঘটনাটা একটু আপনার ক্লিয়ার বুঝতে হবে। আমাকে যখন তিনি বিয়ে করেন, আমি তখন একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করেছি, এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ। তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয়, এবং এই জনাব আদনান সাহেবের আম, তিনি সবসময়ই বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন, তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা। ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি, হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে, আমার জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নেই, ওখানে ফিরোজ অথবা ফিরোজ ভাই বা মনোয়ার, মানে এরকম আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা, ফিরোজ অথবা মনোয়ার, দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে। সে ওই মাদ্রাসা, ওই লোকটাও যদি এখন সত্য বলে, মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই।
ওই লোকটাকেও সে ইভেন বলে রেখেছিল বিয়ে করার জন্য। তো সে একটা প্রমাণ, আমার জাস্ট নাম মনে আছে বলে আমি এরকম বলতেছি। এটা তার নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য, বিয়ের জন্য পাত্রী খুঁজে সব জায়গায় সবার কাছে। সে সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা। তখন স্বাভাবিকভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে, তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে। এবং তার প্রথম পক্ষের কিউরিসিটি দেখে আমার অভিভাবক, আমার স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম, তারা তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে, ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোনো একটা অন্য বিষয় কাজ করতেছে। কোনো ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ডকে বিয়ে করানোর জন্য? আমার মনে, এবং আমি এখানে আরেকটা বিষয় বলি, আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা, তার পরিবারে 1,000 টাকাও তাদের কাছে অনেক। আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে 1,000 টাকা অনেক কিছু। তখন আমার এই অভিভাবকটা আমাকে বলছে যে জানেন ম্যাডাম, তিনি একটা ঘটনাও আমাকে বলছে। ও ঘটনা বলার দরকার নেই, আপনারাও এসব ঘটনার হয়তো অনেক সাক্ষী, যে একজন নারী কি করছে, তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে, প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায়, টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায়। কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে। ম্যাডাম এটা আবার সে ফাঁদ না তো, আমাকে এরকম বলছে। আমি বলি আচ্ছা না থাক, এরকম না, বাদ দেন। তো সে এরকম করে আমাকে বিয়ে করায়। এবং 10 নম্বর যে কাজী অফিসে আমার বিয়ে হয়েছে, ওখানে ওই কাজী অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে। আদারওয়াইজ বিয়েটা এত তো সহজ না। কারণ অলরেডি আমার পাস্ট আছে, আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ। আমি তো মানে এই বিষয়গুলো এত আপনি ক্যাজুয়াল যেহেতু ছিল এটা না। তুললেনই সাবিকুন নাহার, একটু জেনে নেই আপনার পাস্ট আছে আপনি বলেছেন। এই ফাঁকে যদি ভুলে না যাই, এর আগে একটু জিজ্ঞাসা করেন, আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন? আপনারও কি না, সংসার তার ছিল? কাছে তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি। আজ থেকে 8 থেকে 9 বছর আগের কথা এটা। যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয়, তখন আমার 14 মানে 15 এরকম, ওই কিছু মানে বিয়ের 6 মাস পরে আমার 15 বছর হয় এরকম। এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে, যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড। আমি আর জিজ্ঞেস, আরেকটু স্পষ্ট হই, বুঝছি আপনার মানে বাল্য বিবাহ হয়েছে, তখন হয়তো আপনি ব্যক্তিগতভাবে এটা পছন্দ ছিল না। একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে স্ত্রী বলে দাবি করছেন এবং সেই ঘরে আহ আপনার সন্তানও আছে, এইসব বিষয়ে দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি কি আপনার স্বামী ছিলেন এবং তারাই জি জি আমি বলছি তো, যেহেতু তারা রাজনৈতিক একটা পরিবার, আমাদের বাসা পর্যন্ত ভাঙচুর করছে। আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে। কিন্তু আমার মনে একটাই কথা ছিল, আমার এজ যদি 60 বছরও হয় তবুও আমি এই বন্দিশালা থেকে বের হব। আমি আগাগোড়াই হচ্ছে ইলম পিপাসু মানুষ, আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি। এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাক, কিতাব থাকলেই যথেষ্ট। তো আমি হুম, ডাক্তারকে এটা বলতাম, ওরা যদি রাজি হয়, আমাকে অনেক হুমকি দেওয়া হইতো, দিয়ে ওখানে রাখা হয়েছে। একটা লং টাইম আমার জীবনের ওখানে কেটে গিয়েছে। তো হুম, ওইভাবে তারা আমাকে সাফার করছে, এটা সত্য, তারা আমাকে সাফার করেছে। কারণ আমি যেহেতু ওখানে থাকতে চাইতাম না, আমি হ্যাপি, আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী। এবং ইভেন এখনো আমি অনেক সুখী। হুম। তারপর কিন্তু এখন হঠাৎ করে মানে কেন আপনি তার স্ত্রী বলে দাবি করছে বারবার? আগের স্বামী আমি এটা এখন আমি দাবি প্রথম করেনি আপনার সঙ্গে আসছি পরবর্তী, হ্যাঁ। জনাব। হুম। হ্যাঁ জনাব, এটা তিনি এখন দাবি করেনি। এটা হচ্ছে সে তার ক্ষোভ থেকে, তার ভেতরে একটা ক্ষোভ ছিল, আমি যে তার এবং কাছে এই ছিলাম একই না। দাবি আপনার মনে আছে 2021 সালে যখন আমরা আদনানকে নিয়ে কথা বলছিলাম, তখন কিন্তু এই হ্যাঁ হ্যাঁ, ভদ্রলোক, মনে আছে? জি হ্যাঁ, জি, তখন এর আজকে ভদ্রলোক 4 বছর তিনি আগে। তখন এটা 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 হুম। এটা তখন তিনি বলেছিলেন, এই ভিডিওটা তখনের। এটা Right. এখন সে না, এখন বলতেছে এখন না। আবার নতুন করে করেছে, এখন আবার নতুন করে মনে এখন করেছে। এখন নতুন করে হচ্ছে মানুষজন ওইটাকে আবার আবার আচ্ছা আবার আচ্ছা আচ্ছা, ভাইরাল তাহলে এটা করছে। নতুন না, এটা যে পুরাতনটাই আবার নতুন করে ছাড়ছে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আগের বুঝতে ভিডিওটাই পেরেছি। তারা আবার ওই ভিডিওটাই অনলাইনে ছিল। এটা নিয়ে তো হুম হুম আমার কোনো মাথা ব্যথা নেই, আমি সত্য। আমাকে নিয়ে যারা হাজার মানুষ মিথ্যা বলুক, আমার কিচ্ছু যায় আসে না। কারণ হুম আমি জানি আমি সত্য, আমার সাথে আল্লাহ আছে। 1 কোটি মানুষ, লাখো কোটি মানুষ, পুরো পৃথিবী এক জায়গায় থাকলেও আমি তো দুর্বল ইমানের অধিকারী না, আলহামদুলিল্লাহ। আমার সাথে হুম আমি সত্য, এটা আমি জানি, এবং সেজন্য আমি সন্তুষ্ট। আর যারা মিথ্যাবাদী, তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না, তারা ভেতর থেকে অস্থির ভঙ্গুর। তাদের সাথে আল্লাহ নেই, তারা পারবে না। তারা দুনিয়ার মামলায় জিতে যাবে কিন্তু আল্লাহর কাছে মামলায় জিততে পারবে না, কশ্চিন কালেও না। তো যাই হোক, এই জন্য আমি সন্তুষ্ট, আমি হ্যাপি, আমার ভেতরে কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
কোনো কষ্ট নাই। ইভেন আমি আপনাদের গালি এত, এই যে লাখ লাখ মানুষের গালি খেয়েও আমি সন্তুষ্ট এই জন্য, কারণ আমাকে যে পেইন দেওয়া হয়েছে ওই পেইনের তুলনায় এই গালিটা আমার কাছে কিছুই না। আমি সেই পেইন থেকে মুক্তি পেতে এই গালির পথটাকে আমি বেছে নিয়েছি। আমি কি জানি না যে আমি যদি কিছু বলি তার তার যে জনপ্রিয়তা আছে কিংবা যে একটা সাড়া পড়বে, তখন আমার আমার সারা হিস্ট্রি নিয়ে মানুষ ঘাটা শুরু করবে, যেগুলোর সাথে আমার কোনো তাল্লুক নেই, যা ওগুলো আপনি বলার কোনো বলেছেন আগ্রহ তার নেই। ঘরে তার ঘরে তার 1,000 টাকাও ছিল না যখন আপনার সাথে বিয়ে হয়, এরপর তার পরিবর্তন কি হয়েছে এবং সে এখন 1,000 টাকার বেশি পরিমাণের টাকা তার কাছে কি আছে বর্তমানে, মানে তার পরিবর্তন কি হয়েছে, এটা তো মানে ওটা কেন তো আর বলার অপেক্ষা রাখে না। তারপরে তো ফিনান্সিয়াল অবস্থা অবশ্যই অনেক ভালো, সবাই ভালো আছে, সবাইকেই সে ভালো রাখছে ফিনান্সিয়াল দিক থেকে। যেটা বলছিলাম, যদি আমার কাছে অর্থনৈতিক বিষয়টা বা টাকা পয়সা আগে কিংবা এখন ম্যাটার করতো, তাহলে হয়তো আজকে আপনারা এই বিষয়টা জানতেনও না, এটা যদি আমার কাছে ম্যাটার করতো। ওকে। তো যাই হোক, কিন্তু এই বিষয় হচ্ছে যে আপনি যখন বিয়ে করছেন আবু তওয়ামাদ, তখন কি আপনি জানতেন কিনা যে আদনান বিবাহিত, এরপরও কেন তাকে বিবাহ করলেন? এই যে সে তার ওয়াইফের পক্ষ থেকে, তার প্রথম পক্ষের পক্ষ থেকে যে মানে যে একটা তাদের অবদান, মানে সে কি করবে, তার হাজবেন্ডকে বিয়ে করাবে। তা আমি, হ্যাঁ, এটার উত্তরটা আরো ক্লিয়ার বলি যে আমার তখন, যেহেতু আমার জীবনটা এরকম এবং আগের আমি স্ত্রী তাকে একটা বিয়ে মাদক, করাবে এটা আপনি জানলেন কিভাবে? আমার সাথে কথা বলতেছে। কে তার আগের স্ত্রী? জি, কি বললাম তো, সে নিজে আমার সাথে কথা বলতেছে আমাকে কিভাবে চলতে হবে, এভাবে সে এমন, সে তেমন, এভাবে সে বলতেছে। বাহ, চমৎকার তো, তা মানে এটা আগের আমারও স্ত্রী প্রয়োজন। আপনাকে তাকে বিয়ে করাবে এবং আপনার সাথে কথা বলে আপনি কেমন চলবেন হ্যাঁ, সবকিছু ঠিকঠাক করেছে আগের হ্যাঁ, স্ত্রী। ও, হ্যাঁ। বাহ। এখন আমার অনেক- প্রশ্ন হচ্ছে, সে তো হুম। তাকে ছেড়ে দিয়েছে, তার সাথে হয়তো ডিলিংসই হচ্ছে অর্থনৈতিক বিষয়, বা তার আদনান উপরেও সাহেব যে আমার আসলেই মনে হয় যে সৌভাগ্যবান। তাকেও তাকেও হুম, হুম। এত পরিমাণে প্রেশার দেওয়া হয়েছে যে আমার মনে হয় সে বাধ্য হয়েছিল। কি আমি তো তার জন্য সাজি, আমি তার জন্য আচ্ছা, সাজাই। আগের বউ আমার আপনাকে কেন বউ, বিয়ে করতে, আপনাকে বিয়ে করাতে চেয়েছে আগের বউ, এর কারণ কি শুধুমাত্র অর্থনৈতিক? না, এটা 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 আমাকে আমার একটা গার্ডিয়ান বলছে যে এরকম কারণ কিনা, কারণ এত কিউরিয়াস একটা মহিলা এটা তো হইতে পারে না। একটা মানুষ হুম। একটা তার হাজবেন্ডকে বিয়ে করাবে, এটা কিভাবে পসিবল? দেখেন তাহলে পরে ম্যাডাম, আর কি এরকমও জিনিস কিন্তু জানতে কারণ পেরেছেন থাকে। কি কারণে? তো এখন এটা তারা জানে, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানেন। কি তারা এখন তো এটাকে তারা মানে খুব মহান সাজে এটা বলে যে আসলে 3-4টা বিয়ে করা জায়েজ আছে, তার জরুরত ওকে করছে, বিষয়টা দিয়ে আচ্ছা। তো তারা এখন মহান সাজে। হুম, হুম। কিন্তু বুঝতে বিষয়টা পেরেছি। আসলে এত মহানের না। আমি গ্রাজুয়ালি আসতেছি, আমি ক্লিয়ার করব, প্রতিটা বিষয় ক্লিয়ার করব, আমি জি। ক্লিয়ার করার জন্যই আসছি। তারপর তাকে তার মোহাব্বতের সাহস, তাকে যে ভালোবাসি, এই ভালোবাসার সাহসে আমি 2টা বেবি দুনিয়াতে আনতে পারছি, আদারওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না। আমি সে সাহস করছি, আমি মহাব্বত থেকে আমি অনেক সাফার করছি। ইভেন আমার বেবি যখন আমি প্রেগনেন্ট, যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গেছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছ্যাঁকা দিয়েছি। কিন্তু ওর আমি একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই নাই। আর ওর প্রথম পক্ষের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই, মানে সে ছেড়েই দিছে সব, সে করে না, এক কথায় সে করে না, করতো না তখন। আমি তাকে সে, আমি তাকে কোনো অভাব, কোনো কষ্ট, কোনো কিছু এগুলো মানে সে ছোঁয়াও পায়নি। তো এই, এটা হলো আমার একটা অ্যান্সার যে সে, আমি কেন তাকে বিয়ে করছি আর এখন সে কেন আরেকজনকে বিয়ে করবে, ওই জায়গায় আমার আমার আপত্তি বা প্রশ্ন। তো বিয়ে করবে, ওকে, ঠিক আছে, এটা তো আমি একটু আগে বললাম যে আমি মেনে নিছি, এটা তো আমি মেনে নিছি। আমি বারবার বলছি তুমি করো, আমাকে কেন ইনভলভ করো, আমার দ্বারা তো এটা পসিবল না। সে হয়তো তোমাকে ওভাবে ট্রিট করছে, ওভাবে জানছে, সে ওভাবে দরজার বাইরের মতো করে মানুষ তোমার সাথে ওভাবে ট্রিট করছে। আমি তো তোমাকে কলিজা থেকে মেনে নিছি, আমি তো তোমাকে কলিজা থেকে, তোমাকে আমি, তুমি আমার আমার পুরো দুনিয়া, আমি কেমনে পারি, আমি কিভাবে পারবো, আমি কেন ডিল করব, তুমি করো যা ইচ্ছা, যেখানে যার সাথে ইচ্ছা থাকো, আমি কেমনে পারবো। অনেক বলছি, কিন্তু সে আমাকে পেইন 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 দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। পোশাক, আজকে পোশাকের প্রশ্ন কেন আসে, যেদিন তার তার প্রথম পক্ষের বেবি হয়, তার প্রথম পক্ষের 2 নম্বর বেবি যেদিন হয়, আমি তখন রংপুরে, তখন বেবি হওয়ার পরে সে আসতে পারে, আমার আমার সাথে কথা ছিল যে আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি রংপুরে থাকতে পারবো না, আমার প্রতিষ্ঠান পরিচালনা করার কেউ নাই, আমার আমার থাকতে হবে, আমি রংপুরে থাকতে পারবো না। কিন্তু তখন সে হঠাৎ করে তার দাবি, এটা আমার বিয়ের শুরুর দিকে, যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না, সে আমাকে ছাড়া থাকতে পারে না। তার প্রথম পক্ষে, তাকে ভালো লাগে না, একদম সারাসারি কথা বলছে, তাকে তার ভালো লাগে না, সে আমাকে ছাড়া থাকতে পারবে না, তার ভালো লাগে না।
যেভাবেই হোক মাদ্রাসা অন্য কাউকে যেভাবেই হোক বোঝাই দিয়ে হলেও আমাকে রংপুরে থাকতে হবে। তো ট্রায়াল স্বরূপ আমি আমার বিয়ের প্রথম যেই ঈদুল ফিতর আমি সেটা রংপুরে করি। তো ওই সময়টাতেই আগে পরে একটা সময়ে তার প্রথম পক্ষের দ্বিতীয় বেবিটা হয়েছিল। তো এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে, মানে একটা জিনিস মা না ওকে মেনে নিছি, সরাসরি দেখা আর একটু কষ্ট লাগার বিষয় আমার খারাপ লাগছে। আমি তবু আমার সেই খারাপ লাগা আমি প্রকাশ করি, আমি শুধু বলছি কি আমার মনে হয় রংপুরে থাকতে কষ্ট হবে, আমি ঢাকা থাকতে চাই, আমি থাকবো না, আমি বাসায় যাব, আমার ভালো লাগতেছে না এখানে। মানে আমি এই বিষয়গুলো নিতে পারি না। তারা যেটা চায় এক ঘরের মধ্যে 4টা ওয়াইফ থাকবে, এই রুমে একটা, ওই রুমে একটা, ওই রুমে একটা, রুমটা ওকে, এরকম অনেক মেয়ে আছে, তুমি তাদের নিয়ে থাকো, আমাকে আমার জগতে আমার মতো করে আমি থাকি না হয়। তো এখানে আমি তারপর শুধু সিম্পলি তার উপরে কোনো কর্কশ ভাষায় না, তাকে প্রেশার ক্রিয়েট করে না, কারণ আমি ইতিমধ্যে আমার জানা হয়ে গেছে যে মারাত্মক বদমেজাজি সে। আমি তখন সিম্পলি শুধু এতটুকু বলছি যে আমাকে আমি বাসায় যাব, আমার না এখানে ভালো লাগে না, আমি মেবি এখানে মানে এভাবে থাকতে পারবো না। দেন সে আমাকে এমন ভাবে মারধর করে, তার হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে আমাকে, মানে আমি যেন একটা বল, আমাকে তুলে তুলে আছাড় দিয়ে বেডের উপরে ফেলে, বেড থেকে নিচে ফেলে, হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে, আমার চোখটা ফুলে যায়, এভাবে কালো হয়ে যায়, একদম ফুলে এভাবে কালো হয়ে যায়। তো আমি তার মধ্যে কোনো অনুশোচনা আজ অব্দি দেখি নাই, সে যে আমাকে এত আঘাত করছে আমি বলতেছি, আজ অব্দি আমি কোনোদিন তার মধ্যে অনুশোচনা দেখিনি। তো আমি চোখ দিয়ে তাকাতে পারছিলাম না। তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। ডক্টরের কাছে গেল, ডক্টরের কাছে না সে মানে আপনাকে পরিচয় মারার দিচ্ছে পর? ডক্টর। হ্যাঁ, ডক্টরটা তার পরিচিত, আমি বুঝতে পারলাম, আমি তো জানি না। ডক্টরকে সে পরিচয় দিচ্ছে আমি নাকি তার কাজিন। আমার তো খারাপ লাগলো যে আশ্চর্য, মানে তুমি গোপন করছো, মানে আমি তার কাজিন, এটা কি ধরনের কথা? তো আমি তারপরেও তার উপরে উচ্চবাচ্য করার আমার শক্তি নাই, আমার সাহস নাই। তো এখন ডক্টর থেকে বের হয়েছে, আমি একটু মনটা খারাপ, কথা বলতেছি না আর কি, চুপ করে আছি। হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে, এখন তার কথা যে ঘুরতে যাব, বাইকে সে এখন ঘুরতে যাবে। তা আমি বললাম কি যে আমি চল বাসায় যাব, আমার ভালো লাগতেছে না, আমার মনটা ভালো লাগতেছে না, বাসায় যাই। এতটুকু বলছি, পরে সে আমাকে ওই অচেনা অজানা একটা শহর, আমি প্রথম গেছি জীবনে, আমাকে সেখানে তার বাইক থেকে নামায় দেয়, বাইক থেকে নামায় দিয়ে সে চলে যায়। আমি আমার কাছে আমার ব্যাগ ছিল, আমার ব্যাগে তখন মাত্র 1000 টাকার একটা নোট ছিল, কোনো ভাঙতি টাকাও ছিল না। আমি কি করব, গ্রামের রাস্তা তো, রাত হয়ে গেছে অনেক, প্রায় তখন 11টার মতো হয়ে গেছে, গ্রামের রাস্তা তো মানুষজনও নাই যে আমাকে রাস্তার মধ্যে ফেলে বাইক নিয়ে চলে যায়। আমি আস্তে আস্তে আমি তখন সিদ্ধান্ত নিই তাহলে আমার কি করতে হবে, আমি বাসায় কিভাবে যাব। ঠিক আছে, হাঁটা শুরু করি। রিক্সাওয়ালা একটাকে পাইছি, জিজ্ঞাসা করি যে আচ্ছা এখানে বাস কাউন্টার কোন জায়গায়, আমার কাছে যে টাকা আছে এটা দিয়ে যে আমি বাসায় আসতে পারবো কিনা এটাও আমি জানি না, আমার জানা নাই। তো সে এরকম সে বলতে পারলাম না। আবার আবার হাঁটতে থাকি, আবার আরেকটা রিক্সাওয়ালার কাছে যোগাযোগ করি, আরেকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, সেও বলতে পারে না। এভাবে আমি না অলিগলিতে হাঁটা শুরু করছি। তারপরে পেছন থেকে দেখলাম সে ছৌ মেরে আসলো বাইক নিয়ে, এসে আমাকে একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো আমার বোরকাটা ধরে, আ- আ- বস, বাইকে বস। আচ্ছা বসলাম। এর মধ্যে তো তার আছেই যা, মানে আমি জীবনেও এরকম দেখি নাই, বেয়াদব, এই অসভ্য, এগুলো বলা শুরু করলো। আমি তো ভয়ে আমি শুধু বলতে না আমাকে বাসায় যেতে দাও, আমাকে বাসায় যেতে দাও, মানে আমি ভয় পেয়ে গেছি, আমি তাকে ভয় পেয়ে গেছি এক কথায়। আর আমার তার সাথে আমার আর চলার কোনো ইচ্ছাও নাই। সে আমাকে তারপরে বাইক থেকে আবার হেঁচড়ে মানে আমাকে বোরখা ধরে উপর থেকে হেঁচড়ে বাসা পর্যন্ত নিল। তখন একটা 3তলা বিল্ডিং এ উঠাইছিল আমাকে, যেখানে সে থাকতো। এই 3তলা বিল্ডিং এ সে আমাকে হেঁচড়ে 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 উপর উঠাচ্ছে। আমি বোরকা পরা, ভিতরে আমার ড্রেস আছে, তার মধ্যে আমার গায়ের জায়গায় জায়গায় জখম হয়ে গেছে, জায়গায় জায়গায় আমার ছিলে গেছে। আমি কি সেদিন তার পোশাক ছিল না? আমি সেদিন তার পোশাক ছিলাম না? হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না, এটা সেদিন মনে ছিল না? পোশাকের সাথে আচরণ করে, এটার নাম পোশাক। সে আমাকে এভাবে আমি বলছি যে আমাকে ছাড়ো, আমি আমি হেঁটে যাচ্ছি, ও ভাবতেছে আমি মনে হয় পিছন থেকে চলে যাবো বাইরে, আমি যাবো, আমি নিজে হাঁটতেছি, আমাকে ছাড়ো, আমি আস্তে আস্তে উঠবো, আমাকে ছাড়ো। ও আমাকে হেঁচড়ে 3তলা উঠায়, চিন্তা করতে পারেন। তারপর ও আমাকে ওর বাসায়, একদম ফাঁকা বাসায় নিয়ে ও বটি নেয়, বটি দিয়ে ও আমাকে আজকে জবাই করে ফেলবে। আমি তো, ও না হয় আমাকে ভয় দেখাচ্ছে, এটা ও জানে, আমি জানি না। আমি তো আমি তো ফেস করতেছি। আমি তখন তার পায়ে পড়ে যাই, জান সরি,
সরি, ওকে ওকে, আমি শুধু আমি আমি হাসতেই থাকবো, আমার কোনো খারাপ লাগা নাই, ওকে সরি। তারপরেও সে আমার সাথে যাচ্ছে তাই মারে, যেভাবে ইচ্ছা মারে, ফেলে রাখে, আরেক রুমে গিয়ে বসে থাকে। আমি তো ভয়ে কাঁপতেছি, মানে আমার রাতটা কোনো রকম পার হইলেই সারে, এভাবে আমার রাত পার হয়। তারপর ওই যে আমি নিজে গিয়ে তাকে সরি বলি, আমি উল্টা তাকে পানি খাওয়াই এভাবে, তারপরে আমি তাকে হাত করি, এভাবে আমার পরিস্থিতি স্বাভাবিক করতে হয়। এই গেল একটা প্রথম ঘটনা। 2 নম্বর ঘটনা, তারপরে পরবর্তীতে আমি একেবারে পুরো রংপুরে সেটেল হই আসাদ নামে একটা লোকের বাসায়। বাসাটা তখন মাত্র নতুন করেছে, আসাদ নামে একটা লোকের বাসায় মাত্র নতুন করেছে। তার ওই বাসায় কেউ থাকে না, ফ্লোরের পানিও এখনো শুকায় নাই, দোতলা একটা বাসা। যেহেতু আশপাশে ফাঁকা ফাঁকা জায়গা, গ্রাম, ঝিঝি পোকার শব্দ। এরপরে তখন আমার বাসায় আইপিএসও ছিল না, বারবার ঘন ঘন কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যায় তো সন্ধ্যা থেকে কারেন্ট যখন চলে যায়, তখন আমাকে সে বাসা থেকে বের হয়েছে সকালে এবং বলে গেছে যে আমার আসতে সন্ধ্যা হবে। আমি বলছি ওকে, সন্ধ্যা হবে, আসবে সে। কিন্তু সে সন্ধ্যায় আসে না। আমি কয়টা বাজবে, আনুমানিক 7টা। 7টায় আসে না, 8টায় আসে না, 9টায়ও আসে না, 10টায়ও আসে না, 11টা বেজে যায়। এর মাঝে 2-3 বার কারেন্ট চলে গেছে। আমার একটু কেমন যেন অস্বস্তি লাগতে থাকে, ভয় লাগতে থাকে, মনটাও খারাপ লাগে। স্বাভাবিক, নারী সুলভ যে বিষয়, খারাপ লাগতে থাকে। 11টা বাজে যখন সে এসে ডোর নক করে, নক করলে আমি তারপর খুলি। খুলে শুধু আমি এতটুকু বলছি, এত লেট করছো, 11টা বেজে গেছে, তুমি জানো না আমি ভয় পাই। এতটুকু বলে আমি শুধু বেডের উপরে গিয়ে বসছি। আমার আশা ছিল সে আমাকে একটু কনভিন্স করবে বা এক্সপ্লেইন করবে আমার এই জন্য লেট হয়েছে, বা একটু কনভিন্স করবে। আমি তো এমন মেয়ে না যে আমাকে খুব বলতে হবে, কারণ আমি তো ক্ষমায় বিশ্বাসী। আমার কাছে অ্যাটলিস্ট এক্সপ্লেইন তো করুক, একটু বলুক, কনভিন্স করুক। আমি একটু মন খারাপ করে বেডের সাইডে গিয়ে বসছি। সে আমাকে এসে এত মারছে, সে আমাকে সারা রাত মারছে, সারা রাত মারছে। আপনারা দেখছেন রিসেন্ট উপদেষ্টা নাহিদকে যেভাবে মারছে, কোমর থেকে একটা দাগ, সেটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখছেন। আমার পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে 2 পায়ের মধ্যে সেভাবে এভাবে এভাবে জখম করে ফেলছে। সেই জখম, সেই জখম, আমি জানি না নাহিদ উপদেশটাকে কি দিয়ে মারছে, সে আমাকে এই জখম করছে এই লেভেলে, লাথি দিয়ে দিয়ে, পা দিয়ে লাথি দিয়ে দিয়ে, সে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে, মারতেই আছে। আমি আমি নিতে পারি না। আমি জানতাম ওকে একটা দুটো চড় দেয় মানুষের, স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়, এভাবে মানে আমার জানা ছিল না। আমাকে এভাবে মারতেই আছে। তারপরে সে এক পর্যায়ে বের হয় বডি আনতে। সে প্রতি কথায় বডি আর ছুরি নিত, সে প্রতি কথায় বডি আর ছুরি নিত, সে বের হয়েছে বডি আনতে। তারপরে আমি ডোর লক করে দিছি, আমি ডোর লক করে দিছি ভয়ে। এবার সে দরজা বাইরানো শুরু করছে। আমি কাকে ফোন ফোন নিয়ে আমি বেলকনিতে চলে গেছি। বেলকনির ডোর ওদিক থেকে লক করা যায় না। আমি বেলকনিতে গিয়ে ওর আমার মাকে ফোন দিছি যে আম্মা আপনি এখন আসেন। তারা কেউ আসে নাই, সে আসছে সকালে। আমিও বলছি আমি কি এভাবে কান্না করে আমাকে মেরে ফেলবে, আসে আসে নাই তখন। তারা আমাকে মেনে নেয় না এরকম না, বরং তারা তো আস্তে, আচ্ছা আমি বলতেছি ধীরে ধীরে। আমি তো আর এমনিতেই একটা তার নাম্বার আমি পাবো কোথায়, আমাকে মেনে নেয় না, বিষয়টা তো এরকম না। আমি বলতেছি মা আমাকে মেরেই ফেলবে, আপনি আসেন। আসে নাই, কিন্তু এই জায়গায় আমার মা হইলে পারতো সহ্য করতে, সে রাতটা কাটাতে পারতো। সে ওই দরজা বডি দিয়ে ভাঙে, সে ঢুকে, চিন্তা করতে পারেন আমার কেমন লাগে তখন। আমি শুধু একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ ছাড়া আমাকে আজকে হেফাজত করার কেউ নাই। আমি তার পায়ে পড়ে গেছি যে আমি সরি, আর জীবনে বলবো না, আর জীবনে বলবো না। এগুলো আমার অপরাধ, কারণ আমি এরপরেও আবার এরকম কিছু একটা বলে ফেলতাম, কারণ আমি তো মেয়ে মানুষ। আমার মুখে চলে যান, লেট করছো, এটা করলাম, আমি খারাপ লাগতেছে এরকম। আমি তখন পায়ে পড়া শুরু করলাম, আমি আর জীবনেও বলবো না। ওকে এক্সপ্লেন করতে বলেন, ওকে কসম করতে বলেন, ও আমাকে ওই দিন মারছিল কেন, এই একটা কথার উপরে। ওই দিন আরাফার দিন ছিল, সকালবেলা ওর মার সামনে আবার আমার সেই জঘন্যের উপরে আবার মারা শুরু করছে। আমি বলি আমাকে মাফ করো, আমাকে ছাড়ো। আমি দাঁড়াতে পারি, আমি সারাদিন শুয়েছিলাম বেডে। আমি 2 দিন আমি হাঁটতে পারি নাই সোজা হয়ে। আরাফার দিন ছিল, পরে সে আমাকে কথা দিছে আরাফার দিনের কসম আমি আর জীবনেও মারবো না, ইত্যাদি ইত্যাদি। এটা গেল দ্বিতীয় কথা। তৃতীয় কথা, আমি এর মধ্যে ঢাকায় সেটেল, ঢাকায় চলে আসছি। আমি জাস্ট তার পোশাকের বর্ণনাটা আগে দিয়ে আমি গ্রাজুয়ালি ধাপে ধাপে সব বিষয়গুলো আমি আপনাদের বলবো। ঢাকায় ততদিন আমি সেটেল। সে একদিন আমার সাথে বাদ ফজর কথা বলতেছে, সে প্রতিষ্ঠান করবে,
প্রতিষ্ঠানের ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে, সেটা মানে প্রথম প্রথম সে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠান করবে। তো এ ব্যাপারে সে একটা আলোচনা করতেছে আমার সাথে। আমি তখন বললাম, জানি এটা আমাদের সাথে যায় না, আমি এটা না, নারী পুরুষ আলাদা। সব সময় তার সাথে আমার সমস্যা ছিল এটা, নারী পুরুষ আলাদা করো। ছেলে মেয়ে একসাথে বলে, ছোট ছোট বাচ্চারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়বে। এই যে বর্তমানে তার জিন্নুরে যে সেন্টার আছে মানে রংপুরে, এটার ব্যাপারে কথা বলতেছিল। আমি বললাম না, যতই হোক মেয়েদেরটা আলাদা করো, ছেলেদেরটা আলাদা করো। অন্যথায় এরা যখন একসাথে পড়বে দেখা যাবে ম্যাডামরা তো বড় ম্যাচিউর, বাচ্চারা তো ছোট। যে টিচাররা থাকবে তারা ম্যাচিউর, অফিস মেইনটেইন করবে তারা ম্যাচিউর। এখানে ছেলে মেয়ে এইভাবে আমি কোনোদিনও, এটা আমাদের সাথে যায় না, তুমি বিতর্কিত হবা, বিশ্বাস করো, এটা করো না। এই কথা এতটুকু বলছি, এতটুকু বলছি। আমার তো তার উপর দিয়ে কথা বলার সাহস শক্তিই নাই। সে এত বড় মানুষ এবং তার এত বদমেজাজি, আমার ভয়। আমি আমি অনেক কিছু জানি, আমি তাকে বোঝাইতে পারি, কিন্তু আমার ভয়, আমি তো কথা বলার শক্তিও পাই না তার সামনে। আমি এভাবে তাকে ঠান্ডা মাথায় সুন্দর করে বলতেছি, সে আমাকে চট দেওয়া শুরু করলো। আমি আমি একটু বললাম যে, কেন ছেলে মেয়ে একসাথে থাকলে তোমার ভালো লাগে, তোমার ভালো লাগবে, এরকম বলছি, সে আমাকে চট দেওয়া শুরু করলো। চট তো আর যে যে চোর না, আমার দুইটা গালে সে এক একটা গালে একটা করে 10টা করে চট দিতে দিতে দুই পাশে গালে এত এত চট দিল, এই লেভেলে চট দিল, এত মারলো, এত মারলো, আমার গালের ভেতরের অংশগুলো দুই পাশ থেকে কেটে কেটে গেছে। সে বলতেও পারবে না, কারণ সে ফিরেও তাকায় নাই। আমি জানি আমার বোনদের সংসার, আমি দেখছি হাজবেন্ডরা কখনো যদি একটা চড়ও দিছে বা একটা গায়ে হাত তুলছে, ওইটার জন্য সারা জীবন অনুতপ্ত থাকছে, কিংবা পরবর্তীতে তারা এত অনুতপ্ত হয়েছে বা বুকে জড়ায় নিছে বা বলছে বা দেখতে চাইছে কি কতটুকু আঘাত পাইছে, একটু তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছে, এতটুকু করছে, এতটুকু অ্যাটলিস্ট করছে। সে আমাকে এমন ভাবে মানলো, আমার ভেতরের দুইটা পাশের গাল কেটে গেছে, আমি খেতে পারি নাই ওই দিন। যে আমি সারাদিন, সে জানেও না, জিজ্ঞাসাও করে নাই, উল্টো মেরে টেরে সেই আবার উল্টো দিকে ঘুরে শুয়ে থাকলো, মানে দোষটা আমার। তারপরে আরেকদিন সে তার একই পোশাক আজকে পরে, কালকে আবার ওইটাই পরবে না, আবার কালকে আবার ওইটা পরবে না, তো আবার ওইটা দিলে আরেকদিন আবার ওইটা পরে, এরকম। মানে আমি জানি না যে সে কোনটা পরবে কোনটা পরবে না। আমি সব সময় তাকে বলতাম, জান, যেটা পরবা না ওটা একেবারে ফেলে দিবা। ফেলেও না, কিন্তু কখনো কখনো আমি যদি দেই, যে এটা আমার কাছে চায় পোশাকের, মানে যখন ওয়াশরুমে ঢুকে আমি দিলে তখন আমার উপরে রাগ হয়, খেপে যায়। এগুলো আমার বিয়ের প্রথম 2 বছরের ঘটনা বলতেছি। তার তার মধ্যে এটা হচ্ছে, সে ওয়াশরুমে যায়, আমি তার আন্ডারওয়্যার, টাওয়েল এগুলো সব নিয়ে দাঁড়িয়ে থাকি, কিংবা আগে দাঁড়িয়ে থাকতাম, কিছুদিন পরে আমি ওইটা নির্দিষ্ট জায়গায় রেখে চলে আসি, এটা হলো আমার দায়িত্ব। তারপরে আমি ওই একটা আন্ডারওয়্যার দিয়েছি, ওইটা সে পড়লো, পড়তে গিয়ে ওটা তার পছন্দ হয় না, ছুঁড়ে মারছে। ওইটা ছুঁড়ে মারছে, আমি দাঁড়িয়ে আছি সামনে, সে আমাকে একটা ধাক্কা দিছে। আমি রুমের সোজা ওয়াশরুমের থেকে একদম মেইন রোডের সামনে গিয়ে পড়ছি। এমন ভাবে একটা ধাক্কা দিচ্ছে, আমার এত কষ্ট লাগছে। আমি গিয়ে, এটা ঘটেছিল আমার আলিদ খানের মাদ্রাসায়, আমার আলিদ খান আগে যেখানে ছিল ওখানে। আমি তারপরে গিয়ে অফিস রুমে বসে রইলাম, যে আমি আর আর পারবো না। না, ও প্রতি কথা অনর্থক, কোনো কারণ ছাড়া আমার সাথে এরকম ঘেউ ঘেউ করে, এত মিসবিহেভ করে, আমি আর নিবো না, আমি আর পারবো না। তারপর সে আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল, একটু পরেই শিডিউল ছিল, সে নিজে আসছে, গিয়ে গাড়িতে বসে আছে, কারে বসে আছে, সে আরেকজনকে পাঠায় যে আমাকে যেতে বলে। আমি বলি না, আমি যাব না, আমি আর নিব না, আমি এগুলো পেন আর নিব না। সে তারপরে নিজে আসছে অনেকক্ষণ পরে, আমি বলছিলাম কোনোভাবেই যাব না, তারপরে আবার আসছে নিজে, যেতে হবে। তারপর ঠিক আছে, ওকে, সে আসছে মাত্রই আমি বলে গেছি, আমি গেলাম। আমার ভেতরে মানে সে বললেই ওকে, যে আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, সরি, ভুল হয়ে গেছে। এদিন সে আমাকে এতটুকু বলছে, এদিন সে আমাকে এতটুকু বলছে। আমি আবার রেডি হয়ে তার সাথে গেলাম। তারপরে সে আরেকদিন, সে সে বাইকে করে, আমি তার সাথে আমাদের গাজীপুর মাদ্রাসা আছে ওখানে যাচ্ছি। আমি কেন রোড চিনি না, সেজন্য আমাকে আবার বাইক থেকে নামাই দিছে, চিৎকার চেঁচামেচি শুরু করছে। আমি বললাম, দেখো আমি কিভাবে চিনবো, আবার বেয়াদবি করে। আশ্চর্য, এটা কি ধরনের, ও না, মুখে মুখে তর্ক করে। সে চিল্লাইতেছে, এই শহরের মেয়ে, এটা নাকি তার এরিয়া, সে রাস্তা চিনে না, রাস্তা না চিনলেও দোষ। রাস্তা আমি কোত্থেকে চিনবো, আমি কি রাস্তায় রাস্তায় থাকছি? রাস্তা আমার দেশ, আমার গ্রাম, আমার বাবার বাড়ি, আমি চিনবো না কেন? আমি কিভাবে চিনবো, কারণ আমি তো চিনি না। আমি কি কখনো এইভাবে একা একা আসছি, আমি কি রাস্তায় রাস্তায় গিয়েছি? সে জি আমাকে সাবিক, যখন আমি বললো মানে একদম একটু চিনে না, শর্ট করবার জন্য অনেক 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 কিছু বিষয় আছে আপনার সাথে আলাপ সে করবো। সে শর্ট করবার আমাকে জন্য মানে আপনি আমাকে নির্যাতিত হয়েছেন, এগুলি কি পারিবারিক নির্যাতন বলা যায় কিনা আপনার চোখে? আপনি তো ধর্ম পালন করেন, স্বামীর শাসন বলা যায় কিনা? এই শুধুমাত্র শাসনের মধ্যে আহ বিষয়গুলিকে পশ্চিম রাখা কালেও না না, রেখে। পশ্চিম কালেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রুয়াইদা ইয়ান জাসা সাওকা কাবিল কাওয়ারিদ, এমনি এমনি বলে নাই।
আনজার শাহ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে আল্লাহ নির্যাতন রাসূল করা সম্বোধন জায়েজ করে না বলছে, আমাদের এমনি আলেম মানে সমাজে? চাপাকাবিল পাওয়ারই, যে তোমার উপরে তুমি কাজ বহন করে যাচ্ছ, তুমি ধীরে ধীরে যাও। একটা একটা নারীদেরকে কাজের সাথে তুলনা করা হয়েছে। ইসলাম কখনোই এটা বলে না। এটা কোনো স্ত্রীকে কখনোই শাসন পারিবারিক করার নিয়ম আছে বা এই জাতীয় কিছু শুনেছি, এরকম কোনো কিছু না আছে কি? কো- শাসন, না এটা সেই শাসনটা এটা সেই থাপ্পড় ক্রাইটেরিয়ার দিয়ে মধ্যে পড়ে। গাল কেটে ফেলা কিনা এটাকে শাসন বলে কিনা জানি না, এ নিয়ে বিতর্ক আছে। এটা যাই হোক, আমি আমি ওইসব নিয়ে কথা বলতে চাই না, না, তবে আচ্ছা আপনি আমি প্রশ্ন করি, অনেকবার কথা বলেছেন। আমি যে তাকে বললাম আমি রাস্তা চিনবো কেমনে, এটা কি আমার তর্ক? সে যখন আমাকে 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 উপর আমার উপর মানে রুষ্ট হয়ে চিল্লানো শুরু করলো, আমি বললাম আশ্চর্য, আমি রাস্তা চিনবো কেমনে, আমি কি রাস্তায় থাকছি, আমি কি একা একা গেছি কখনো? তখন সে বললো কি, আবার মুখে মুখে তর্ক করে। আমি বললাম জান এটা কি এটা তর্ক? বলে আবার বেয়াদবি করে। এইভাবে চিল্লা, মানে সে এগুলো তার কাছে বেয়াদবি, এগুলো তার নাম তর্ক। এইভাবে সে আমাকে ডমিনেট করতো। ভয়েও একটা পরবর্তীতে এই যে এগুলো আমার একটা শিক্ষা থাকতো, এরপরে আরো সতর্ক থাকতে হবে, আরো সতর্ক থাকতে হবে। পেছনে রিজন কি, যে অনেক দুইটা পয়েন্ট আছে আমি কেন এগুলো সাফার করছি। তারপরে রাইট। আবার এখানে আরেকটা বিষয় রয়েছে, মানে তার কাছে তো একটা যৌক্তিক কারণ থাকতেই পারে আপনাকে এই ধরনের নির্যাতন বলুন আপনার ভাষা যদি তাই করে থাকে, এর পেছনে কি আসলে যৌক্তিক কোনো কারণ ছিল বলে মনে করেন না, যে আপনার কাছে যৌক্তিক কারণ এটাই, সে তার হচ্ছে তার তার মানসিক সমস্যা, সে নিজে বলে, সে নিজে বলে মানসিক বলছে সমস্যা? আচ্ছা, সে প্রচন্ড সেই রকম মানসিক সমস্যার জন্য, বদমেজাজি। তার যৌক্তিক মানসিক কারণ সমস্যা আপনি কি কোনো কথা মানে? বলার আগেই আপনি তার কাছে বেয়াদব, এটা সে বলছে। এটা মানসিক সমস্যার কথা সে নিজে বলছে, বলে আমার ছোটবেলাটা অনেক কঠিন ছিল তো, অনেক খারাপ ছিল তো, আসলে এজন্য হয়তো বা আমার কাছে অনেক কিছু অস্বাভাবিক লাগে, যেটা আমি নিতে পারি না। এরকম কখনো কখনো সে বলছে। বলছে কখনো আপনার কাছে সে এই এইভাবে, জন্য কি আচ্ছা সে? এইভাবে আমি আপনাদেরকে অনেকগুলো, প্রায় 8টা 9টা 10টা এরকম আমি মনে করে করে প্রতিটা বর্ণনা দিয়ে যেতে পারবো আপনাদের, মানে আসলে মানে 2 ঘন্টা হয়ে যাবে শুধু আমি কতবার আপনার গায়ে, আপনার উপরে একটা নির্যাতন বলছি। কতবার করেছে, মানে এরকম আমি যদি ইভেন্টটাকে বলি। এটা কোনো সংখ্যা নেই। আপনি বুঝতেছেন না যে কথা বললেই সমস্যা হইতেছে। ওই দিনও সে আমাকে রাস্তায় নামায় দিয়ে চলে যায়, ওই দিনও আচ্ছা, সে আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়, তারপরে আবার ব্যাক করে। চিন্তা করছেন মানে কোন ধরনের জুলুম? এই যে কেন আমি রাস্তা চিনি না, এগুলো আমি যদি এগুলো বলতে যাই, বললাম তো যেগুলো বলতেই থাকতে হবে শুধুমাত্র। এভাবে সে আমাকে, এখন আমার প্রশ্ন, আমি যে কথাগুলো বললাম, সেদিন তার মনে ছিল সে যে এভাবে এভাবে আমাকে টর্চার করে, এটা কি এটা তখন তার মনে থাকে না যে আমি তার পোশাক? আচ্ছা, তখন তার এই অহংকার ছিল আপনার না? স্বামী একটা কথা বলেছেন, এটি হলো যে তিনি লিখেছেন স্ট্যাটাসে যে ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদান বেশাক আমার প্রাপ্য ছিল, আমি এরও যোগ্য ছিলাম, পেয়েছি, মেনেও নিয়েছি। তবে আল্লাহর কসম আর না, হে জাতি, হে আমার জাতি, এতটুকুই বলতে চাই, আরশের মালিকের কসম, আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা উপহার দেওয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ আর কসম, প্রাণ তার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত। কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নাই। হুজ্জাত ছাড়াই নিজেদের গুনাহের পাল্লা ভারী করো না। কাউকে জিনার অপবাদ দেওয়ার শাস্তি 80টা বেত্রাঘাত। চোখ বুজে গেলেই একটা শব্দের হিসাব রবের সামনে বুঝিয়ে দিতে হবে, এটাও ভুলে যেও না। আমার দোষ, ভুল, সত্তা, মাত্রাতিরিক্ত মহব্বত উভয় পরিবারের মাঝে সুন্নাত ইনসাফ করেছেন তিনি। সবার উপরে ক্ষমা এবং সবার উপরে সবর করতে থাকা, দিনের পর দিন ক্ষতবিক্ষত হয়ে নিজের প্রয়োজন মানসিকতায় প্রশান্তির আশায় সুরাশা করতে চাওয়া, যাতে আমার প্রথম স্ত্রী, মা, বোন কিংবা সবাই সম্মত ছিল, যা শরীয়তে হালাল, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আমি তো বলছি যে বিষয়, আমি জাস্ট পোশাকের উত্তরটা দিলাম এতক্ষণ, তার কি তখন মনে ছিল না? আমি ধাপে ধাপে আপনাদের প্রতিটা বিষয় আনতেছি। তো হুম। এটা সে আমার উপরে এইভাবে নির্যাতন করেছে আমার জীবনের আজকে থেকে 1 বছর আগ পর্যন্ত। 1 বছর ধরে সে আমাকে গায়ে হাত তুলে না, গায়ে হাত তুলে না। এবং সে আমাকে এটাও বলে, সে মানে খুব চেহারাটা ভয়ঙ্কর করে সে আমাকে বলে, আমি যে তোকে মারি না এটা দেখোস না, তার মানে হচ্ছে আমি তোকে আর আমার মায়ের খাওয়ার যোগ্যও মনে করি না, এটা বলে। তো আমি না পরবর্তী ভাবতাম, মানে তার মানে, মানে আমাকে মারতো এটাই মনে হয় ভালো ছিল, মানে এই মারে না যে এটাও আমার দোষ, আমি এমন ভাবে নিজের ভেতরে নিজেকেই শুধু দোষী মনে করতে থাকি। মাইর খাইতাম সেটাই কিন্তু মনে তিনি হয় ভালো ছিল, কসম দিয়ে এটাও যেভাবে আমার ঠিক বলেছেন, তিনি একজন, হ্যাঁ, ধর্ম প্রচারক, তিনি একজন ধর্ম অনুশীলনকারী, তিনি যেভাবে ইয়ে করেছেন এবং যেটা বলেছেন যে তার প্রতি যে অভিযোগগুলি আনা হচ্ছে এগুলি সম্পূর্ণই মিথ্যা। এবং তিনি আপনার প্রতি বলেছেন যে অন্ধ ভালোবাসা দিয়ে যাচ্ছেন আপনাকে, এবং এখন অন্ধ ভালোবাসা শুনুন তিনি কি? না, আচ্ছা বলতেছি তো, দেন আমি তার এই উগ্র মেজাজ, বদ মেজাজ এবং
ইসলাহের অভাব, তার পরিশুদ্ধতার অভাব, এই বিষয়গুলো আমি রিকগনাইজ করি। করে আমি সবসময় চাইতাম যে তিনি আল্লাহওয়ালা মানুষদের সাথে থাক, সে আল্লাহওয়ালা মানুষদের সোহবত উঠাক। এবং আমার সেই চাওয়ার ধারাবাহিকতাতেই, আমার সেই প্রচেষ্টার ধারাবাহিকতাতেই কিন্তু তার মার্কাজুদ দাওয়ায় যাতায়াত। এবং তাকে মানে আমি চেয়েছি যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ইসলাহের অভাব, সে তো দিন পালন করে, সে তো আল্লাহর সামনে দাঁড়ায়। ইসলাহ হইলে, ইসলাহি মজলিসগুলোতে বসলে, ভালো মানুষের সংস্পর্শে থাকলে ও ঠিক হয়ে যাবে, বুঝবে। তো ওই যে আমাকে যে 1 বছর ধরে মানে না, এর পেছনে রিজন হইতেছে আমি হুজুরকে, মার্কাজুদ্দৌর হজরতকে আমি জানিয়েছিলাম সে যে আমার উপরে এভাবে মানে চড়াও হয়। এবং আমি একটা পর্যায়ে এসে, যেহেতু আমাকে ধারাবাহিকভাবে 2 দিন পর পরই এভাবে খুব মারাত্মক ভাবে জখম করে, আঘাত করে, চিৎকার চেঁচামেচি ভাঙচুর করে, আমার এই বাসায় ভাঙচুরের অভাব নাই, এগুলো করে, আমি এগুলোর কিছু এভিডেন্স ছোট ছোট আমি হুজুরের কাছে পাঠাই। দেন হুজুর তাকে কি নসিহত করে না ওসিয়ত করে না বকা দেয় আমি জানি না। এটা ওই কোন দিন হুজুরকে রাতে পাঠিয়েছেন? তাকে, এখানে একটা প্রশ্ন অনেকেই জানতে চাচ্ছে যে আপনি যে বিষয়গুলি বলছেন এগুলির সত্যতা কি, এগুলির আসলে অ্যাকুরেসি কি, এই ব্যাপারে কোনো ধরনের প্রমাণ আছে কিনা? কারণ সেও বলছে সত্য বলছে, আমি আপনিও বলছেন নিজে সত্য প্রমাণ, বলছেন, দুজনে আমি আবার নিজে কসম কাটছেন। প্রমাণ। আসলে তার অবস্থানটা এখন বর্তমানে এমন, সে এখন উন্মাদ হয়ে গেছে নিজেকে বাঁচানোর জন্য, বা এখন সে আর কি সে তার আশপাশের মানুষদেরকেও এভাবে কনভিন্স করে যে এটা স্বার্থে, দিনের স্বার্থে। আসলে আমার প্রশ্ন এবার উল্টা আপনাদের কাছে, দিন এত ঠুনকো মিথ্যার জন্য দিন থেকে থাকবে? একটু শেষের দিকে চলে আসতে চাই। আহ, মূলত আপনার প্রতি অনেক অত্যাচার হয়েছে, যতটুকু আপনি বললেন, বুঝালেন। এখন আপনি কি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন তার সাথে আপনি আর মানে একসাথে থাকছেন না, এই জাতীয় কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনি? আপনি কি এখন কি তার সাথে আছেন, মানে আপনি লোকেশন একই ছাদে কি নিচে গিয়ে আপনারা থাকেন, নাকি আপনারা আলাদা হয়ে গিয়েছেন? এটি বলবার মতো যদি হয় বলবেন। আর দ্বিতীয়ত হলো, সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়গুলো হচ্ছে একটু একটা নারীর সাথে তার সম্পর্ক, সে কি জাবিন যেন আপনি বললেন, এয়ার হোস্টেস, বা তার সাথে তার সম্পর্ক কিভাবে? এখন মূল প্রশ্ন হলো যে আপনি যে ভিডিওগুলি ছাড়লেন, সেই ভিডিওর মধ্যে দেখেছি যে সে যেখানে তার ক্লাস নিচ্ছিলেন, ওই ভিডিওগুলি আপনি ছেড়েছেন, যেখানে এমন কিছু পাওয়া যায়নি যে তার সাথে ওই নারীর কোনো খুব বেশি দহরম মহরম সম্পর্ক, বা আপনার অভিযোগগুলির জাস্টিফাই করে এমন কোনো কিছু দেখিনি। তো আপনি কিভাবে প্রমাণ করলেন যে ওই নারীর সাথে তার সম্পর্ক? তাকে হয়তো চারদিক থেকে আশপাশের মানুষগুলো বা এই যে সমর্থক ভক্তগণ তাকে পুরা দিন মনে করতেছে, এবং তারা এই জন্যই আমাকে গালি দিচ্ছে, মনে করতেছে তার সাথে দিন দিন ডুবে যাচ্ছে। ইম্পসিবল, দিন এত কারোর সাথে রিলেটেড না, মিথ্যা দিয়ে দিন জয় হয় না, কোনো মিথ্যার সাথে দিন নাই, সত্যের সাথে দিন আছে। তাকে যদি লাখো কোটি মানুষ তাকে সাপোর্ট করে, তবু তার ভিতরে অস্বস্তি আছে, কারণ সে অন্যায়কারী। এবার আসো এয়ার হোস্টেসের বিষয়। এয়ার হোস্টেসের আগের ঘটনা হইতেছে এভাবে, কতগুলো বলবো, আমি তো লিখছি অলরেডি, আমার একটা পোস্টে লিখছি যে সে কি 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 করছে, যেটাকে এখন সে সুলাসা রুবা এগুলো না, দিয়ে এখানে চাপা দিতে সবচেয়ে চায়। বড় হলো যে আপনি সিসি ক্যামেরা ভিডিওগুলি আপনি পোস্ট করলেন, এখানে কি বুঝিয়েছে? কারণ সিসি ক্যামেরাতে আমরা তেমন আমি কিছু পাইনি। আমি এটাকে এক্সপ্লেন, এটা আমি জাস্ট তার ওয়াল্লাহির এক্সপ্লেনেশন দিয়েছি। সে যে ওয়াল্লাহি বলে বলে যে এখানে ছেলে মেয়ে কোনোদিনও বলে পড়ে নাই, সে ওটা মিন করেছে, আমি সেটা জাস্ট একটু দেখিয়েছি। আচ্ছা। আর পেছনে যে ওই মেয়েটা ছিল, এটা তার নিজের স্বীকারোক্তি, আমি এগুলো তাকেও দেখিয়েছি, তার থেকে স্বীকারোক্তি নিয়েছি। এবং সে এই ব্যাপারে আমার সাথে কথা বলছে, সে আমাকে প্রচন্ড পেইন দেওয়া শুরু করছে, সে এই মেয়েটাকে বিয়ে করবে। হ্যাঁ, এবং সে প্রতিদিন রাতে গিয়ে সেন্টারে গিয়ে 1-2 দিন পর পর রাতে গিয়ে সেন্টারে কথা বলে, রাতের 2টা বাজে 3টা বাজে আসে, এসে আবার সেটা আমার সাথে শেয়ার করে। এদিকে আমি সে যে বসে থাকি তার জন্য, আমি চাই সে আমাকে ফোকাস, আমার দিকে ফোকাস, আমার সাথে একটু ভালোবাসো আমাকে, আমার দিকে তাকাও, আমার সাথে চলো। সে এসে তার প্রেমের গল্প বলে, সে এসে অনুভূতিতে মজে থাকে, সে হাসে, অন্যদিকে তাকে সে পিক উঠায় ওই মেয়ের কাছে পাঠায়, ওই মেয়ে পিক উঠায় তাকে পাঠায়, ওই মেয়ে তাকে আই লাভ ইউ বলে পাঠায়, ওই যে কি বলে ওগুলোকে, এমএমএস টাইপের মেসেজ গুলো, এগুলো মানে আমি এগুলি কি আমি আপনি নিজে দেখেছেন? দেখেছি, আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি। তার নিজের স্বীকারোক্তি, সে নিজে আমাকে বলছে যে জান এখন এই মেয়েটাকে আপনি নিজে কিভাবে দেখেছেন, লক এই যে করা। বলছেন, এটার সত্যতা কি? আমি মানে ধরে নিলাম যে আপনি দেখেছেন, কিন্তু আমরা বিশ্বাস করবো কিভাবে? আমি কসম করতে পারি, 4 বার কসম করতে পারি, এবং 5ম বার বলতে কসম পারি তো যে সেও কেটেছে। আদনান তো ডেইলি কসম কেটে। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমি ওইটাই একটু আগে বলছি, এটা নিয়ে আমি আদনান অবস্থানের তো চলতে ডেইলি পারি না, কসম সবকিছু করে, চালাক। করে বলে আল্লাহকে। এবং আমি তো, আপনি আমি যদি এজন্য দেখে তার কসমের 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 যেই দাম, ওজন, ওইটাই আমি আপনাদের সামনে প্রকাশ করেছি। ইভেন তার সাথে যারা লেনদেন করেছেন কিংবা চলেছেন, হ্যাঁ, তারাও জানেন যে তার জবানের কতটুকু দাম, কেউ বলবে না, আমি জানি। আমি এমন একটা অবস্থানে থেকে আমি যে পরিমাণে গালি খাচ্ছি, কে তার সম্পর্কে বলতে সাহস করবে? এটা আপনাদের দোষ, এটা সাধারণের দোষ। তারা জানে তার জবানের কতটুকু দাম, তার জবানের কোনো দাম নাই। এবং প্লাস আমি বিলিভ করি যে জবানের পবিত্রতা জরুরি আল্লাহর সাথে কানেকশনের জন্য। সেখানে তার জবানে সে যত অশ্লীল কথা আছে সে বলতে পারে, সে মিথ্যাও বলতে পারে, অশ্লীলও বলতে পারে, এবং গালিও দিতে পারে। আমি হয়ে যাই, আমি কোনোদিনও জবানের অপবিত্রতা কখনো
পছন্দ করি না, কখনোই না। এটা যা প্রত্যেকের রেকর্ড দেখলেই তো বোঝা যায়, প্রত্যেকের আমল আমল বর্তমান আমলটা যেটা, এটা দেখলেই তো বোঝা যায় সে যে তার বর্তমান যে আমল, মানুষের সাথে ডিলিংস, তার জবান কতটা পরিশুদ্ধ, সত্য মিথ্যা, এটা তো তার বর্তমান অবস্থাটা। এই যে ওয়াল্লাহি দিয়ে আমি আপনাদের সামনে এটা প্রকাশ করলাম, মানুষকে সে আপনি 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 একটু বলতে চাই, আমাদের জনগণ তো আসলে হাজার হাজার কমেন্ট করছে, তারা অনেকেই মনে করছে যে আপনি মিথ্যে বলছেন, আপনি সঠিক বলছেন না, আপনি এটা নাটক মনে করছেন। করছেন। এই যে ধরুন আপনি এত কথা বলছেন, তার মানে এখন থেকে ধরেই নিতে হবে আপনার সাথে তার আর সম্পর্ক হয়তো থাকছে না। এরপর আপনি কি অন্য কোনো নির্ভরতার কারণেই আপনি তাকে ছাড়তে চাচ্ছেন, এই সন্দেহ তো আসতে পারে। আপনারও তো হয়তো অন্য কারোর এটা সাথে মানুষ সম্পর্ক হতে সন্দেহ পারে, যে করুক, কারণে আমার আপনিও তাকে জীবনে আমার তার থেকে ভাই, দূরে থাকতে যাচ্ছেন। এরকম কোনো কিছু না, কি আছে, বা এরকম কোনো কিছু হয়েছে আপনার সাথে কারো? আমার দেখতে বলেন হয়েছে কিনা। আমার সাথে কথা বলা এত সহজ? আমি তার মতো ক্যারেক্টারলেস? সে কি আপনি যেমন তার ক্যারেক্টার নিয়ে এবং তার এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, সে কি এবার আপনার তাকে প্রশ্ন করলেন আপনার সে পারবে কিনা, সে পারবে কিনা এটা বলতে। সে নিজে বলে আমি তুমি পবিত্র জান, তার সে মানে নিজে বলে আপনার আমি বিরুদ্ধে এই জানি যে ধরনের কোনো তুমি অভিযোগ পবিত্র। সে তুলতে পারে নাই? প্রশ্নই আসে না, প্রশ্নই ওকে, আসে ফাইন, না, এটা একটু জেনে নিলাম, প্রশ্নই কারণ আসে না। এটা জানা, হ্যাঁ বলুন। এরপরে ইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছি, বিশেষ করে এই যে নতুন যে এই মেয়েটার অন্য ব্যাপারে সে দাবি। আমাকে এমন ভাবে ব্ল্যাকমেইল করা শুরু করলো। আমি যদি অ্যাগ্রি করি, আমি যদি হাসি খুশি থাকি, আমি যদি সবকিছু তার জন্য এভাবে করি, এই মেয়েটার সাথে তার এঙ্গেজের বিষয়টা, সে তার ফিলিংস গুলো পর্যন্ত আমার সাথে শেয়ার করা শুরু করলো। এই মেয়েটার কোথায় কোথায় তিল আছে আমি জানি। এই মেয়েটা আসলে এই পর্যন্ত ওই যে রংপুরে গিয়ে একটা মেয়ের সাথে কথা বলছি, জান 20-30 দিন, এই মেয়েটার মতো না, মারিয়ামের আম্মুর মতো না, মারিয়াম হচ্ছে তার প্রথম পক্ষের মেয়ে, তার মতো না আমার কাছে। হ্যাঁ, এই মেয়েটার বিষয়টা ভিন্ন। হ্যাঁ, এবং সে বলতেছে সে 15 ইয়ার্স ব্যাক, 15 বছর পূর্বে সে ফিরে গেছে এই মেয়েটার হাত ধরে। এই মেয়েটা আসছে তার সাথে সাক্ষাৎ করতে। এই মেয়েটাকে সেদিন আচ্ছা, এগুলো কি বিয়ের নমুনা? আমি তো ওইটাই পিকটা এই জন্যই দিলাম, যে পিকটা তাকে পিছনে বসে সে বসে আছে, এবং মানে ক্লাসের জন্য আসছে, তার দিকে তাকিয়ে আছে। তার দিকে আমার কাছে আরো এভিডেন্স ছিল, সেগুলো সে আমার ফোনটাকে রিসেট করে সবকিছু ডিস্ট্রয় করে। এবং আমি আরো অনেক ভাবে আমি আর হেল্প পাই নাই, আমি এভিডেন্স গুলো শো করার মতো ইনাফ আমি হেল্প পাই নাই। আমাকে মানে সবাই মনে করতেছে কি, তো তারা এগুলো করে সংসারটা টিকে যাক, কিন্তু আসলে কি এটা টিকার মতো বিষয়? এটা টিকার মতো বিষয় না, এখন একতরফা শুধুমাত্র আমাকে কলুষিত করার মতো বিষয়। সবাই চাইলে এতটুকু করতে পারবে, ওই এখানে টিকার প্রশ্নই আসে না। সংসারটা টিকে যাক বলে যে এভিডেন্স গুলো আমার থেকে হাইড করা হয়েছে, এটা টিকার মতো বিষয় না। তো ওই যে মেয়েটা, সে এই মেয়েটার ব্যাপারে নিজে স্বীকারোক্তি দিয়েছে, মেয়েটার ব্যাপারে নিজে বলেছে। এখানে সে এখন অস্বীকার করুক, সে আমাকে বলে নাই, তাকে কসম করে এটা বলতে বলেন। মেয়েটার সাথে যে সে ঘন্টার পর ঘন্টা সেন্টারে বসে কথা বলছে, এটা সে আমাকে বলে নাই। এবং সে নিজে, আমার কাছে এই এভিডেন্স আছে যে ওই মেয়েটা রাতে কয়টা বাজে বের হয়, এটা এই এভিডেন্সটা আছে। এবং সে সে এমন উন্মাদ হয়ে গেছে, এখন সে বলতে চাচ্ছে কি আমার আনিত অভিযোগটা হচ্ছে তার যেই যে গার্লফ্রেন্ড সম্পর্কে আমি অভিযোগটা এনেছিলাম, সেই গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে এবং একটা বেবিও আছে। এটা আমি একটু আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে তার স্কুল লাইফের প্রেম, যার বিয়ে হয়েছে এবং বেবি আসছে। আর যে মেয়েটার সাথে ব্যাপারে এখন কথা উঠেছে এয়ার হোস্টেস, এটা হচ্ছে তার কলেজ লাইফের প্রেম, যার 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 মাঝখানে নাকি কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, এবং সে তারপর প্রতারিত হয়েছে, এবং ফাইনালি তারপরে এই মেয়েটার সাথে মানে সে এঙ্গেজ হয়েছে। এই মেয়েটা এখন তার সাথে এঙ্গেজ হয়েছে, মানে সারা। এয়ার হোস্টেসের কি কোনো বিয়ে হয়নি আগে? মেবি হয় নাই, তারা তো এমন একটা সমাজে বসবাস করে, জেনারেলের এমন একটা স্তরে, যে তারা হয়তো বিয়ে বহির্ভূত এমনিই চলতে পারে, তাদের বিয়ের প্রয়োজন হয়তো হয় নাই। ও যে সে আচ্ছা, নিজে বলছে যে দুইটা ছেলের সাথে, এরকম আরো কয়েকজন ছেলের সাথে তার অ্যাফেয়ার ছিল, সে এখন কিন্তু ব্রোকেন। সেন্টারে রাত রাত পর্যন্ত থাকে, তো তার তো সেন্টারে রাত পর্যন্ত থাকার কোনো কারণও থাকতে পারে, তার এডুকেশনাল কোনো না না আহ, না, সে নিজে বলছে আমাকে, আমার তো ওটা কি কারণের একা একাই প্রয়োজন হয় না। একা একাই সেন্টার কি একা একাই শুধুমাত্র ওই মেয়ের সাথেই, ওই মেয়ে এত রাত পর্যন্ত থাকে নাকি অন্যান্য ওই স্টুডেন্টসও? প্রতিদিন তো না, ওই একদিনের এভিডেন্স আমি জানি যে সে ওই দিন রাতে 11টা পর্যন্ত তার সাথে ছিল। এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি, রাতের 2টা 3টা অবধি কখনো কখনো যে থাকছে। লাস্ট আমার এখানে যখন ছিল, তখন প্রায় 10 দিনের মধ্যে একদিন 2 দিন পর পরই। এবং সে এসে নিজেই ওইটা আমার কাছে আবার স্বীকার করে। সে আর আমাকে প্রমাণটা আপনার কাছে ইতিহাস, প্রমাণ আছে? কি ধরনের প্রমাণ, কেউ বলেছে নাকি আপনার কাছে একদম পুরোপুরি সিসি ক্যামেরার ভিডিও আছে? কি জাতীয় প্রমাণ আছে আপনার কাছে, বিশ্বাসযোগ্য মানে ও প্রমাণ যে কি? ওই মেয়েটা যে রাতে কয়টা বাজে বের হয়েছে, ওইটা সিসিটিভি ফুটেজের মধ্যে টাইমটা উঠে আছে না, হুম, হুম, টাইমটা তো হুম। দেখা যাচ্ছে তো মেয়েটা কয়টা বাজে এমনিতে বের থাকার হয়েছে, কথা কয়টা কয়টা বাজে পর্যন্ত? সে তো ঢুকেছে এখানে স্টুডেন্ট, অফিস সে তো রুমে। এখানে স্টুডেন্ট, এখানে আসে তো সে না, সে বিয়ে করে। স্টুডেন্ট না, সে স্টুডেন্ট না, ওই দিনের জন্য তাকে স্টুডেন্ট সাজানো হয়েছে। এবং হয়তো বা আমি যদি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করতাম, এতদূর না আসতো, রেগুলার সে এখন, আদনান সাহেব এখন মানে কখনো সে ক্লাস করে না, তাকে
খুঁজে পাওয়া যায় না, সে যায় না ইন টাইম, কিন্তু ওই দিন তার কি আগ্রহ, কি খুশি, মানে এখন থেকে সে ক্লাস করবে, এসে ওই দিন আমাকে বলতেছে এখন থেকে সে সিরাত ক্লাস করবে, এত ভালো ক্লাস হয় ইত্যাদি। তো রিজন তো আমার সামনে আস্তে আস্তে তারপর সব পরিষ্কারই, যে হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করতো, এবং ওই মেয়েটা তাকে অফার করতে, তাকে 2-3 বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে, এভাবে প্রেম করবে, আরো একদম সহজ ভাষায়, মানে এভাবে সে তার সাথে ফিলিংস আদান প্রদান করবে, কিন্তু সে একটু টাইম চায়, সে একটু টাইম চায়। আদনান সাহেব নিজে বলছে, সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে মানে তারা ড্রাইভে যাবে, বাইক ড্রাইভ যাওয়া হয়, ওই মেয়েটা নাকি তাকে এটা প্রশ্ন করছে, বাইক ড্রাইভ যাওয়া হয়। দেন আদনান সাহেব আবার প্রশ্ন উত্তর দিছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না, আমার এখন কার আছে, মানে কারে তারা ড্রাইভে যাবে, চিন্তা করছেন? আচ্ছা, তো মানে তাদের মানে সে আর কি আদনান সাহেবের সাথে এভাবে মানে প্ল্যান গোছাচ্ছে। এবং সে নাকি জিজ্ঞেস করছে, আমার তো যেহেতু এখন ওয়াইফ আছে, বেবি আছে এতগুলো, আমরা কিভাবে এভাবে সম্পর্কটা সামনে কন্টিনিউ করবো, বা আমরা কিভাবে একসাথে চলবো, এগুলো আমি তার সাথে ওই যে বললাম না যে আচ্ছা ঠিক আছে যান, যখন সে আমাকে ব্ল্যাকমেল করে এবং ওই যে খুব ফায়ার হয়ে যায়, এবং আমি তো তখন বললাম যে আচ্ছা যাও, যা ইচ্ছা করো, কিন্তু আমি বুঝতেছি যে আমি আমার হার্ট, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমি পারবো না, আমি পারবো না। তোমরা কিভাবে গোছাইছো বলো তো, কিভাবে চলবা, কিভাবে থাকবা? তখন সে বলে যে ওই মেয়েটার সাথে কথা হয়েছে, যে সে 2-3 বছর টাইম চায়, সে একটু বুঝবে, এবং কখনো তার ওই এই মেয়ের সামনে, সে যখন ওয়াইফ হবে তার সামনে কখনো আমাকে, বেবিদেরকে কখনো শো করা যাবে না, এটা তার ডিমান্ড, এটা তার রিকোয়ারমেন্ট, মানে তার কাছে, এই সম্পর্কের কাছে। এবং মানে তো তুমি এভাবে মানে চিন্তা করছেন তাহলে, তারপরেও তারা কিভাবে বলে যে এটা সেই মেয়ে না? কসম করে কিভাবে বললাম, সে আমার সাথে, আমার দেখা অনুযায়ী আমার সাথে কি কি করছে, আমার সাথে কি কি করছে। আরেকটা মেয়ে আছে রংপুরে, ওই মেয়েটা ওই যে কি জানি বলে না, বিহারি টাইপের মেয়ে, এই মেয়েটার সাথেও তার সম্পর্ক ছিল। এই মেয়েটার সাথে তারপরে রাগ করে এই মেয়েটার বাসায় অফারও করছে বিয়ের জন্য, পরে ওই মেয়েটার বাবা তার মাকে অপমান করে বিদায় করেছে, এবং সে তারপরে উম, রাগ করে আর কি, তারপরে বর্তমানে তার যে প্রথম পক্ষ তাকে বিয়ে করে ফেলছে। আমি ব্যক্তিগতভাবে ওইগুলোতে বেশি প্রশ্ন যেতে চাই না, তবে একটা বিষয় তো আছে যে আমাদের মুসলমানদের 4টা বিয়ে পর্যন্ত জায়েজ। হ্যাঁ, আপনিও দ্বিতীয় স্ত্রী তার, আরো 2-1টা বিয়ে করতে মানে পারমিশন দিতে বা অনুমতি দিতে আপনার আপত্তি কোথায়? কেন আপনার আপত্তি? না, ইসলাম তো এটা বলে না আমার পারমিশন লাগবে, কারণ ইসলাম জানে যে সব মেয়ে সমান না, অনেক মেয়ে পারবে না। ইসলাম তো বলে নাই আমার পারমিশন লাগবে, সে করে ফেলুক, করে ফেলতো, আমাকে কেন প্রেশার, আমাকে কেন পেন দেয়? আর আমার আপনাকে প্রশ্ন, সে বিয়ে আপনাকে করে পেইনটা কি এখন দিচ্ছে মানে? এতদিনে কেন, এতদিনে কেন সে যে এই যে লাস্ট এত বছর ধরে এই মেয়ের সাথে কথা বলে পিক নেয়, ওই মেয়ের সাথে কথা বলে পিক নেয়, তাকে সে তার দুঃখ কষ্টের সাথী বানায়, আর আমার কাছে সে কিচ্ছু পায় না, আমি তাকে প্রচুর পেইন দিয়ে রাখছি, কষ্ট দিয়ে রাখছি, খাওয়া পায় না, কিচ্ছু পায় না, এগুলো বলে বলে মেয়েদের সাথে মেয়েদের তার সিম্প্যাথি নেয়, এগুলো কি, এগুলো তৃতীয় চতুর্থ বিয়ে? হুম। আমার এই প্রশ্নের উত্তর দেন আপনারা, সুলাসের উবা মানে যারা আছে। সে যদি এখন বিয়ে করে ইসলামী আহ ধর্মীয় মোতাবেক যে 4 বিয়ে করা যায় সেই হিসেবে আপনার কোনো আপত্তি নেই? না, আমাকে আমাকে যেভাবে সে আমার কোনো আপত্তি নাই, তো এখানে তো আর আপত্তির প্রশ্নই আসে না, আমি তো এখন আর তার কেউ না, আমি না, হয়তো এখন তার, আমি আমি তখন না কেন, আমি তো তখন এখন কি আপত্তি ছিল কিনা, তখন কেন আপত্তি ছিল সেটাই বলছি, যে একজন একজন পুরুষ আপত্তি তো আমার 4টা তখনও বিয়ে ছিল না, করতে। আমি বলছি আমাকে বইলো না, আমি শুধু এতটুকু বলতাম, আমাকে বললো না, আমি শুনতে পারি না, আমি নিতে পারি না, কিন্তু সে আমাকে বসে বসে বলে এই মেয়ের সাথে এই কেন হয়েছে, নিতে সেই পারেন না মেয়ের কেন? সাথে এই আপনি তো হয়েছে। ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন, এই না সম্পর্কে না আপনি না, নিতে পারেন না এটা কেন? আচ্ছা, এটার উত্তর বলি। কারণ আপনার, এটা আপনি এমন যা কোনো আপনি বিধান তো না, দ্বিতীয় বিয়ে হয়েছেন, আরেকজন তো নিয়েছে আপনার আগের যে, আপনার যে আমি আপনার বলতেছি, আগের বউ তো আমাকে নিয়েছেন বলতে দেন, আপনাকে। হুম। বলতে দেন। এটা এটা এমন কোনো বিধান না যে বিধান আমার মানতেই হবে, না মানলে আমি জাহান্নামে চলে যাবো, এটা ফরজ কোনো বিধান না, আমি নিতে হুম। পারি না। যেমন ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দেই, অনেক মানুষ আছে দেখবেন কাঁঠাল হজম করতে পারে না, তাই বলে কাঁঠাল খাওয়া না জায়েজ না, কাঁঠাল খাওয়া হুম। জায়েজ। কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না, এখন আপনি তাকে বলবেন যে তুমি এই কাঁঠাল না খাইলে মুনাফেক হয়ে যাবা, বা মুরতাদ হয়ে যাবা, কাফের হয়ে যাবা, এটা সে পারে না, ওকে একটা জায়েজ বিষয় সে খেতে পারে না, তার শরীরে অ্যাডজাস্ট হয় না, গলব্লাডার নেই, এরকম হইতে পারে ইত্যাদি। যেমন আমি আমি কাঁঠাল পছন্দও করি, কিন্তু আমি খেতে পারি না, আমি হজম করতে পারি না, সেম তো বিষয়টা এরকম। এটা তো ফিতরতান হইতেই পারে, ভ্যারি করে এক একজন নারীর মধ্যে, এক একজন এক এক রকম হইতেই পারে, এটা জি। আমার জানার প্রয়োজন। জি, আপনি কি তার মানে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তার সাথে আর আপনি সংসার করছেন না এই জাতীয় কিছু, যেহেতু আপনি বলেছেন একটু আগে, আপনার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম এখন আপনি একটা বলেছেন এটা। দুঃখজনক সত্য আমি আপনাদেরকে বলি, আমার কেন অনলাইনে আনতে হয়েছে, এটা একটা প্রশ্ন, যে ভ্যালিড প্রশ্ন। আমি অনেক দিন থেকে তাকে মার্কাজউদ্দৌলা হজরতের সাথে বসার জন্য শিডিউল দেওয়া হয়, সে যায় না, যায় না, অনেকবার শিডিউল দেওয়া হয়, যায় না, সে আমাকে আবার কনভিন্স করে ফেলে।
আমার দুর্বলতা আছে, আমি তার কখনো আজকে আমার একটা দাবি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আমি না তার মুখোমুখি হতে চাই না, কারণ আমার দুর্বলতা আছে। আর এই হুম দুর্বলতা কাটতে হয়তো সময় লাগবে, আমি তার মুখোমুখি হতে চাই না, আমি তাকে দেখতে চাই না, আমার চেহারাটা আমি তাকে দেখাতে চাই না। তো হুম সে অনেকদিন ধরে এভাবে শিডিউল চেঞ্জ করে, কিন্তু ফাইনালি আজকে আমি যখন মাত্র আপনার সাথে এখানে যোগ মানে জয়েন করতেছি, তখন আমাকে মানে আমার ছোট ভাই জানাচ্ছে যে ও হজরতের কাছে যাবে একটা সিদ্ধান্তের জন্য। চিন্তা করছেন, এখন আমি যেখানে জয়েন করতেছি, সবকিছু হুম প্রসেসিং, আমি তো কথা দিয়েছি, তো হুম। আমার তো এটা সম্ভব হয় নাই আজকে যাব। এখন দেখি যদি তারা আগ্রহী থাকে বসার জন্য, যেভাবে সমাধান হয় সেভাবে সমাধান করবে। আমার আর আপনি কি এখানে কোনো মানে তার সমাধান সাথে, আপনি তার সাথে সংসার করতে এখনো আগ্রহী? না, আমার তো প্রশ্নই আসে না এখন সংসারের কিছু আমার। সে সে আমাকে বলে সে আমার দ্বারা আঘাত পেয়েছে, সে না আমি আঘাত পেয়েছি মারাত্মক। আমি তার জন্য কাঁদবো না কখনো, কারণ আমার স্মৃতিতে এমন কিছু নাই। সে আমার জন্য কাঁদবে 4টা না 10টা না 100টা পেলেও, এটা আমি জানি। এ পর্যন্তই, আমার আর আসলে কিছু বলার নাই। যারা বিশ্বাস করবে, তারা যারা প্রশস্ত হৃদয় সংকীর্ণতা মুক্ত, তাদের বিশ্বাস করার জন্য আর কিছু প্রয়োজন নাই, আমি নিজেই প্রমাণ। আর যারা অবিশ্বাসী, যাদের সংকীর্ণতা রয়েছে মনে, তাদের সামনে ওই যে বললাম না, আকাশমাত থেকে ফেরেশতা নেমে আসলেও তারা আরেকটা রিজন বের করবে। ঠিক জি। আছে, জনাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করেন এবং পরিপূর্ণ হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন। আজকে তাহলে এ পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি।